আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক সত্য ঘটনা। ক্যামেরার সামনে আমি ইব্রাহিম, আমার সঙ্গে আমার বন্ধু রনি। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। আপনারা অনেক দেশ বিদেশ অনেক জায়গা কিন্তু ঘুরেছেন এবং আপনারা অনেক জায়গা ভবিষ্যতেও হয়তো যাবেন। কিন্তু আমি একটি কথা বলে রাখবো, এরপরে কোথাও যাওয়ার আগে আপনাদের কিন্তু অবশ্যই সেই জায়গার ইতিহাসটা জেনে নেওয়া উচিত। কারণ অনেক ইতিহাস থাকে যেগুলি হয়তো আমরা সজাগ নয় বা জানি না। সেরকমই কিছু জায়গা, কিছু ঐতিহাসিক জায়গার কিছু লুকোনো ইতিহাস কিন্তু থেকে যায়, যেগুলি অতটা প্রচলিত নয় বা আপনারা হয়তো জেনে থাকবেন না। তাই আমি বলবো, কোথাও ঘুরতে যাওয়ার আগে একবার সেই জায়গার ইতিহাসটা না জেনে থাকা ভালো। তো আজকে এরকমই একটি ইতিহাসের কথা বলবে এবং একটি খুব পপুলার জায়গা, খুব আমাদের মুসলিমদের একটি সব থেকে ধার্মিক এবং পবিত্র জায়গা যেটি সৌদি আরব, সেই দেশের একটি ঘটনা, যেটি হয়তো অনেক জায়গাতে আছে এবং হয়তো অনেকে আছেন যারা কিন্তু এই ঘটনাটি শুনেও থাকবেন, কিন্তু এমনও অনেকজন আছে যারা এই ঘটনার সম্বন্ধে কিন্তু সজাগ নয়। তো আজকে এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবে আমাদের ইব্রাহিম ভাই। তো ইব্রাহিম ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ইব্রাহিম ভাই, আজকে তুমি একদম তোমার ভাবে মতো করে তোমার ভাষায় ঘটনাটি যদি শুরু করো। সৌদি আরব, যেটি একটি মুসলিমদের জন্য প্রাণপ্রিয় দেশ, কেননা সেখানে দুইটি শহর, মক্কা এবং মদিনা। মক্কাতে উপস্থিত রয়েছে আমাদের পবিত্র কাবা শরীফ, যেখানে প্রতি বছর লাখ লক্ষ মানুষ যায় হজ করার উদ্দেশ্যে। ঘটনাটি আজকে আমি তুলে ধরব। তো সেই ঘটনা হচ্ছে, একটি মানুষ, সে কিন্তু সেই সময় হজ করতে বা ঘুরতে যায়নি, সে কিন্তু কাজের উদ্দেশ্যে গিয়েছিল। সেই লোকটির নাম হচ্ছে আদিল। ঠিক আছে, সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা। সে কর্মসূত্রে একজন ইঞ্জিনিয়ার হওয়ায় সে সৌদি আরবে সে কাজ পেয়েছিল, এবং সে যেহেতু প্রথম থেকেই ভালো কাজ করে আসতো, তাই থেকে কোম্পানি, আসলে তার মেন কাজটা ছিল যে রোড সাইডে যে সমস্ত ডিগিংগুলো হয় বা খননগুলো হয়, সেখানে পাইপ ভরার জন্য বা কিছুর জন্য, তো সেই আচ্ছা, সমস্ত আচ্ছা, আচ্ছা। কাজগুলো কিন্তু সে খুব সুদক্ষের সঙ্গে করতে পারত। তো মক্কা থেকে মদিনা যাওয়ার রাস্তায় মোটামুটি 13 কিলোমিটার দীর্ঘ একটি জায়গা আছে। সেই জায়গাটির নাম হচ্ছে ওয়াদিয়ে জিন বা জিনের পাহাড়। আচ্ছা। সেই পাহাড়টার নামই হচ্ছে কিন্তু জিনের পাহাড়। কেন বলা হয়? কারণ সেখানে নাকি মানুষের বসবাস নেই, কোনো মানুষ সেখানে থাকে না, শুধু একটি ফাঁকা রাস্তা, যেটি মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার একটি রাস্তা। এবং সেই রাস্তায় দীর্ঘ 13 কিলোমিটার ধরে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু জিনের বসবাস। মানুষ একটাও নেই। মানুষ এখানে থাকেই না, মানুষ এখানে বসবাসই নেই। ইনফ্যাক্ট রোডটাও কিন্তু সেখানে অনেক কষ্ট করে হয়েছিল। তো ওই পাহাড় সম্বন্ধে অনেক ইতিহাস আছে, যেগুলো লোককথা এবং এমনি অনেক কিতাবে পাওয়া যায় সমস্ত কথা। তো এরকমই একটি ঘটনা, একটি দিন, যেখানে ওই আদিল ওই কোম্পানির হয়ে ওই রাস্তায় একটি খননের কাজ পেয়েছিল, রাস্তা মেরামত মেরামত করার। আচ্ছা। তো তাকে 30 জনের একটি টিম দেওয়া হয়েছিল। সেই 30 জন টিমকে নিয়ে সে কিন্তু সেই কাজে বেরিয়েছিল সেই জায়গায়। সেখানে শ্রমিকদের মধ্যে কিছু কিন্তু লোকাল শ্রমিক ছিল। লোকাল শ্রমিক বলতে আশেপাশের এরিয়ার, মদিনা মক্কা সেখানকার। এখানকার। তো তারা কিন্তু সেই ব্যাপারটার সম্বন্ধে জানতো। তারা জানতো যে কাজগুলো করা যায়, কিন্তু গভীর রাতে সেখানে থাকাটা স্বাভাবিক নয় বা ভালো না। ঠিক আছে, তো ওরকমই কিন্তু কোম্পানি থেকে চাপ আসে যে না, কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তো সেই মতো করে আদিল কিন্তু, তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম কিন্তু হানি। ঠিক আছে, তো হানি কাছে ইনস্ট্রাকশন চাই যে কর্মীদেরকে তুমি বলে দাও যে আজকে থেকে আমরা ওভার ডিউটি করব। হ্যাঁ, এবং প্রথম দিন থেকে ওভার ডিউটি হবে, যেখানে 8 ঘন্টা কাজ সেখানে কিন্তু 12 ঘন্টা কাজ হবে, রাত্রেও কাজটা হবে কিছুটা সময় অবধি। ঠিক আছে, হানি ওই ব্যাপারে অতটা কিছু জানতো না, আদিলও জানতো না, যেহেতু তারা দুজনেই একটু বাইরেকার লোক ছিল। কিন্তু যারা এখানে লোকাল শ্রমিক, তারা কিন্তু সবাই সবকিছু জানতো। প্রথমে সবাই একটু সংকোচ বোধ করে যে না, আমরা রাতে কাজ করতে পারবো না এখানে। তারা কিন্তু আদিলকে যেহেতু ডাইরেক্ট বলতে পারে না, তারা কিন্তু হানিকে এসে বলে। হানি কিন্তু সেই ব্যাপারটা শুনে আদিল স্যারকে এসে বলে। আদিল স্যার তখন সবাইকে ডাকে আনো, সবাইকে ডেকে যান, বললো ঠিক আছে তোমরা কাজ করবে না, ওভার ডিউটি কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে বেতন দেবো না, 1 টাকাও তোমার বেতন পাবে না। সঙ্গে সঙ্গে সমস্ত শ্রমিক
এক বাক্যে রাজি, না 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 আমরা কাজ করবো, কারণ সবাই ভেবে দেখলো যে টাকা যদি না পাওয়া যায় তাহলে বেকার কাজটা ছেড়ে লাভ নাই। টাকা পয়সা। তখন ঠিক কিন্তু আদিল কিন্তু হানিকে বলল, দেখলে তো সব কিন্তু টাকা পয়সার জন্য, এসব কিচ্ছু না, বেকার ওভার টাইম করবে না তাই তারা এসব বাহানা বানাচ্ছে, আর কোনো কিছুই না। কিন্তু যেদিন প্রথম দিন কাজ করে সেই দিনই কিন্তু সন্ধেবেলা থেকে কাজটা শুরু হয়েছে, ঠিক রাত 10টা বাজে। কাজ কিন্তু সব ঠিকঠাক চলছে, খন কাজ ঠুং ঠাং করে চারিদিকে আওয়াজ চলছে, লাইট বিস্তীর্ণ সব নানান কিছু, মেশিনারি বহুত আওয়াজ চলছে, কোনো ব্যাপার নাই। প্রথমে বলে রাখলাম ওই এলাকাটা বা ওই পাহাড়টা কিন্তু জিনের পাহাড় বা ওয়াদিয়ে জিন এই নামেই খ্যাত আছে। এখানে কোনো মানুষ থাকে না, এবং সেখানে কোনো মানুষ যদি থাকে বা গিয়েছে সেখানে সেই মানুষটাকে আর পাওয়া যায়নি। আর সেখানে 30 জনের একটা টিম নিয়ে কিন্তু আদিল সেখানে কাজ করছে দুঃসাহসিকভাবে, কেননা আদিল কিন্তু কিছুই জানে না সেই সম্বন্ধে। এটাকে আদিল কিন্তু একটি কুসংস্কার হিসাবে দেখেছিল, হ্যাঁ, আদিল এই ব্যাপারটা নিয়ে কোনোদিন ভেবেও দেখেনি। তো কি হয়েছিল, সবকিছু ঠিকঠাক চলছে, ঠিক আদিল বলল যে আমি একটু এদিক থেকে রাউন্ড মেরে আসি। তো যেই পিছনের দিকে ঘুরেছে, একদম দূরে ওই প্রথম প্রান্তে যে একটা শ্রমিক কাজ করছিল, তার নাকি ওই দিক থেকে প্রচুর চিল্লানির আওয়াজ আসে, বাঁচাও বলে, শ্রমিকের, হ্যাঁ। সে কিন্তু সেটা আওয়াজ শুনে ছুটে যায়, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত শ্রমিক অ্যাসিস্ট্যান্ট সবাই ছুটে যায়, সব কাজ ফেলে দিয়ে। তো সেখানে সেই শ্রমিকটাকে তারা অজ্ঞান পড়ে থাকতে দেখে। স্বাভাবিকভাবে চোখে জল দেওয়া হয়, চোখে মুখে, তাই জ্ঞান ফেরানো হয়। সে কিন্তু উঠে বলে, সেই মানুষটা কোথায় গেল? সেই শ্রমিকটা বলছে, সেই মানুষটা কোথায় গেল? তারা বলছে, কোন মানুষ? যে আমাকে মারছিল। বলছে, তোকে কে মারছিল? বলছে, আমাকে মারছিল একজন, কালো কম্বল গায়ে দিয়ে এসে আমাকে মারছে, অনেক মারছিল, পিঠেতে অনেক মেরেছে আমাকে, আমার অনেক লেগেছে, এখানে কাজ করিস না, পালা এখান থেকে বলেছে। আমাকে মেরে আমি কিন্তু অজ্ঞান হয়ে গেছি, আমি সেই জন্য বাঁচাও বলে চিল্লেছিলাম। তার চেহারা কিন্তু দেখেনি। কিন্তু যেহেতু একটা ভয়ের ব্যাপার হয়ে যাবে, শ্রমিকরা কাজ করতে যাবে না, সেখানে কিন্তু আদিল বলল যে এইসব কোনো ব্যাপার না, এবং আরও যারা মানে সাহসী শ্রমিক ছিল তারা কিন্তু তাদেরকে বললো যে সাহস দাও ওকে, সাহস দিয়ে কিন্তু আবার কিন্তু কন্টিনিউ কাজটা চালানো গেল। সব কিছু আবার ভালো চলছে, ঠিকঠাক চলছে। রাত 11:30 এরকম একটা সময় আদিলে কিন্তু একটু চোখ লেগে আসবে একটা ব্যাপার। আদিল যেহেতু তাকে পেপার রক্ষ করতে হবে, তাই বললো যে একটি কেবিন আছে, ওখানে একটা কেবিন করেছিল, তো বলে আমি একটু কেবিন থেকে ঘুরে আসি। হানিকে বললো তুমি একটু দেখাশোনা করো জিনিসটা, হ্যাঁ। সে কেবিনে গেল পেপার রকটা সামলাতে কিন্তু জানলা দিয়ে সে সব কিছু অবজার্ভ করতে পারবে, এমন একটা ডিস্টেন্সে কিন্তু কেবিনটা আছে। সে কফিটা চুমুক দিয়ে কিন্তু যে একটা পেপার সলভ করেছেই বা কাজগুলো কমপ্লিট করে কিন্তু জানলা দিয়ে তাকিয়ে সে যে দেখতে পেল, তাতে কিন্তু সে অনেকটা সন্দেহ প্রকাশ করলো যে এটা আমি কি দেখছি। তার যে অ্যাসিস্ট্যান্ট হানি, কেন জানি একটা গাধার সঙ্গে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে দূরের দিকে, দূরে চলে যাচ্ছে সেইখান থেকে, গাধার সঙ্গে, একটা গাধা, হ্যাঁ, একটা গাধার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা গাধা আর দুইজন একসঙ্গে যাচ্ছে হেঁটে হেঁটে পাহাড়ের ওপর প্রান্তে হেঁটে হেঁটে যাচ্ছে। সে কিন্তু জিনিসটা মোটেও ভালো দেখেনি। সে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে হানিকে জিজ্ঞেস, তুমি কোথায় যাচ্ছ? হানির তরফ থেকে উত্তর আসলো যে আমাকে এই গাধা বললো সে আমাকে জিনের সর্দারের কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু আদিল তখন বলছে যে আমি কিন্তু যে আওয়াজটা শুনলাম, যে ভয়েসটা শুনলাম, সেটা কিন্তু হানি বলছে না, কারণ হানি এভাবে কথাই বলে না যেভাবে হানি বলছে। মনে হচ্ছে তাকে কেউ যেন জাদু করেছে, সে যেন পুরো মোহিত হয়ে আছে একদম পুরো। কিছু না বলে আমি বলছি, হ্যাঁ কোথায় যাচ্ছিস সব? তো সচরাচর ভাবে আমার কিন্তু এবার খটকা লাগে, আদি বলছে। ঠিক তখনই ওকে আমি জিজ্ঞেস করতে যাব, গাধাটা কিন্তু আমার দিকে এসে বলে যে যাবে, আমি তোমাকে কিন্তু জিনের সর্দারের কাছে নিয়ে যাব দেখা করাতে। এটা মানে আদিলকে এসে বলে গাধা। গাধারা যেই মাত্র তাকে এসে বললো যে আমার সঙ্গে যাবে, জিনের সর্দারের কাছে আমি নিয়ে যাব, আমাদের সর্দার আছে, সে তোমাকে ডাকছে। আমি কেমন যেন একটা হিপনোটাইজ হয়ে গেলাম, আমি পুরো মোহিত হয়ে গেলাম। আমিও যেন মনে হচ্ছে যাচ্ছি, আমি হানি আর ওই গাধা আমাদেরকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কিন্তু পাথরে উঁচুটি লেগে কিন্তু আমি পড়ে যাই, পাথরে পা লেগে আমার কিন্তু চোখ মুখ খুলে কিন্তু আমি হানিকে টেনে ধরি, গাধারা কিন্তু আর নেই, হলো ঠিক এরকম। এবার হচ্ছে আমি ফিরছি,
তখন কিন্তু হানিকে বললাম তুমি যাও, আমি আমার অফিসে ফিরে যাই। হ্যাঁ, অফিসে ফিরছি, কানে ভেসে আসছে একটাই আওয়াজ পিছন থেকে, শুধুমাত্র আমার কানে, যে এখানে থাকিস না, এখানে থাকিস না, এখানে কাজ করিস না। কিছুক্ষণ পরে দেখছি আওয়াজটা আকাশে বাতাসে সব জায়গায় সেই একই আওয়াজ বইছে, এখানে তোরা কাজ করিস না, এখান থেকে তোরা চলে যা, নাহলে কিন্তু এখান থেকে তোরা কেউ বেরোতে পারবি না, আজকেই তোদের এখানে লাস্ট, এখান থেকে তোরা কেউ আর বেরোতে পারবি না। যেন এবার শুধু আমি না, জিনিসটা কিন্তু সবাই শুনতে পাচ্ছে, সমস্ত শ্রমিক সবাই কিন্তু কাজটা সবাই ফেলে দিয়েছে। হ্যাঁ, সবাইকে একটা আওয়াজ শোনাচ্ছে, এখান থেকে তোরা চলে যা, নাহলে এখান থেকে আর তোরা কেউ বেরোতে পারবি না। আমরা সবাই ভয়ে পুরো ভিড়মি খেয়ে একদম পুরো সমস্ত শ্রমিকগুলোকে পুরো আদেশ দিলাম, হানিকে বললাম তুমি যাও, সবাইকে তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যেতে, এবং সবাই সব কিছু ফেলে দিলে একদম প্রাণপণ ছুটছি। কিন্তু আমরা যে ছুটছি, কিন্তু আমরা মনে হচ্ছে আগাচ্ছি না, বা আমরা কোথায় যাবো সেটা দিশা পাচ্ছি না। আর ঠিক সেই মুহূর্তে যখন আমরা কাজ টাজ ফেলে দিয়ে প্রাণপণে ছুটছি, তখন কিন্তু সেই কোথা থেকে যেন একটা অট্টহাসি আসছে, মানে সে মনেই হচ্ছে যেন আমরা যে পালাচ্ছি তাতে সে প্রচণ্ড খুশি, একদম প্রচণ্ড মাত্রায় হাসছে, হা 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 করে, যা চলে যা, তোরা ভালো করেছিস, তোরা চলে গেছিস, কথা শুনছিস, খুব ভালো লাগলো, তোরা চলে যা। মানে সেই জন্য আমরা কাজটা যে ফেলে যাচ্ছি বা এতক্ষণ কাজ করবো না, বা সেই জাতে যাচ্ছি। এবং একটা সময় মনে হচ্ছিল যে ওই পাহাড়টাই যেন কথাটা বলছে, মানে কথাটা এতটাই বিকট এবং এতটাই অট্টহাসি, যেন পাহাড়টাই স্বয়ং কথা বলছে। হ্যাঁ, ছুটতে ছুটতে হঠাৎ একটা বুড়ো লোকের সঙ্গে আমাদের দেখা, একটা বুড়ো একটা বয়স্ক লোক, তার সঙ্গে আমাদের দেখা। বুড়ো লোকটা বললো তোমরা ছুটছো কেন এইভাবে? আমরা সমস্ত ঘটনা তাকে যখন খুলে বলি, তখন সে বলে আমার বাড়ি পাশে আছে, তোমরা এসো। তার বাড়িটা একটা খুবই জরাজীর্ণ টাইপের বাড়ি। তার বাড়ির আশেপাশে যখন আমরা যাই, সেখানে আমরা সবাই বসি, এবং সেই বয়স্ক লোকটি যেটি আমাদেরকে বললো, সেটি বললো যে এখানে যে মানুষ গেছে সে মানুষ কোনোদিন কিন্তু ফেরেনি, আর তোমরা প্রচুর ভাগ্যবান যে কিন্তু ফিরে এসেছো। মানে রাত্রেবেলা ওই জায়গাতে কেউ যাই না, এখানে মানুষের যাওয়া নিষেধ সেই সময়, মানে কেউ ভয়ে যায় না। এবং সেই বুড়ো লোকটি কিন্তু তাকে বলেছিল যে আমি ছোট থেকেই শুনে আসছি যে এখানে যারাই গেছে তারাই যেন পাহাড়ের কোথায় হারিয়ে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি, না কোনো মরার চিহ্ন, না কিছু, কোনো কিছুই নেই, জাস্ট তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি, হারিয়ে গেছে, যেন কেউ যেন তাকে নিয়ে চলে গেছে। তো এরকম একটা ব্যাপার। তো সেই দিন আদিল সেই যে জিনিসটা দেখলো বা বুঝলো, এবং সেই জিনিস এক্সপিরিয়েন্স করেছে, আজও অবধি আদিল সেই কথাটা ভাবলে তার গায়ের লোম খাড়া হয়ে যায়, এবং সে এখনো অবধি সেই জায়গা যেতে ভয় করে। কিন্তু এখানে তোমার একটা কথা বলে রাখি, ঘটনাটা এখানেই সমাপ্ত, সে ঘটনাটা। কিন্তু এই যে ওয়াদিয়ে জিন বা পাহাড়টার কথা বলছি আমরা, বা যেটা জিনের পাহাড় বলা হচ্ছে, সেটা কিন্তু সত্যি একটা প্রচুর বিখ্যাত একটা পাহাড়, যে আমরা যখন যারা হজ করতে যাই তারা সৌদি আরব গেলেই বুঝতে পারবে, মদিনা শরীফ ঢোকার কিছুটা আগেই ওই পাহাড়টা পড়ে। এবং সেই পাহাড়ে একটা আলাদা আরেকটা রহস্য আছে, যেটাকে বলছে নাকি একটা ম্যাগনেটিক ফিল্ড বলে, সায়েন্টিস্টরা বলছে, কিন্তু আসলেও কিন্তু সেটা নয়। কারণ ম্যাগনেটিক ফিল্ড কি করবে, লোহা বা এইসব জাতীয় ম্যাগনেটিক পদার্থ থেকে কাছে টানবে, কিন্তু সেখানে কি করে তুমি বলো, যেখানে তুমি একটা গাড়ি, এটা যদি পাহাড়ে ঢালানো হয়, ঠিক আছে, সেখানে গাড়ি যদি তুমি নিউট্রাল ছেড়ে দাও, তাহলে কিন্তু গাড়ি ঢালানে গড়িয়ে পড়বে। কিন্তু না, সেখানে কি হয়, গাড়ি কিন্তু উঁচুতে উঠতে থাকে। এটাও শুনেছি যে ওই পাহাড়ের ঢালানে যদি কেউ জল ফেলে, জলটা নিচে আসার জায়গায় উপরে উঠে যায়। তাহলে এটা কিভাবে সম্ভব? কিছু তো একটা আছে সেখানে, এবং সেটা সত্য, এবং যেটা রটে তা কিছুটা বটে, অবশ্যই, তাই না? এখন হচ্ছে সমাজ ব্যবস্থা অনেক আগিয়ে গেছে, কিন্তু একটা সময় ছিল সেই জায়গাটা পুরোটাই জিনের বসবাস ছিল। তো এই যেমন যেটি তোমাকে বলছি যে ওয়াদিয়ে জিন পাহাড়টির কথা, এগুলো কিন্তু আমাদের মুসলিম ধর্মের অনেক পুরাতন কিতাব যেগুলো আছে, সেই সমস্ত কিতাবের মধ্যে কিন্তু এই ওয়াদিয়ে জিন পাহাড়টির ব্যাপারে কিন্তু বলা আছে। অবশ্যই আছে, কারণ সেটা একটি রহস্যময় জায়গা, এবং সেখানে যারাই যায়, যে সমস্ত হজ যাত্রী বা যে সমস্ত ট্যুরিস্ট যারাই যায়, তারা কিন্তু সেই জায়গাটার এক্সপিরিয়েন্স করে, এবং সেটা দিনের বেলায়, রাতের বেলায় সেখানে কেউই যায় না। হ্যাঁ, যেহেতু, এবং একটা ওই যে রাস্তাটা, সেখানে কি হয়, আমাদের যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হজরত করেছিল, তিনি কিন্তু সেই রাস্তা ধরেই গিয়েছিলেন। তো সেই জন্য হজ যাত্রীরা কিন্তু মক্কা থেকে যদি মদিনা শরীফ যায়, তখন সেই রাস্তা ধরেই যায়, এবং সেই উদ্দেশ্যেই সেই রাস্তাটা বানানো হয়েছে। যদি আপনি কখনো সৌদি আরব যান, তো অবশ্যই এই জায়গাটি অভিজ্ঞতা নেবেন,
এবং আপনি যদি হজের ক্ষেত্রে যান তো অবশ্যই আপনি সেই জায়গা দিয়ে পাস করবেন। তো অবশ্যই যেহেতু বলা কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, তো অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু আগিয়ে বাড়িয়ে দেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। তো আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। চলুন দেখা হচ্ছে এরপরে এরকমই কোনো অজানা জায়গার অজানা ইতিহাস নিয়ে। দেখা হচ্ছে পরের পর্বতে। চলুন, আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।